লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছেড়ে দে না দিদি ভাই, এখন আমার আর অতটা ব্যথা নেই। পেন কিলারটা একটু কাজে দিয়েছে। হ্যাঁ দেবেই তো, নীল নিজের হাতে দিয়েছে যে। দিদি ভাই আমি নিজে হাতে খেলেও একই রকম ভাবেই কাজে দিত। এরকম রুডলি কথা বলিস না, ও ভালোবেসে কনসার্নড হয়ে দিয়েছে। কনসার্ন হলে কেউ সকলের সামনে দিয়ে ওইভাবে আমাকে নিয়ে আসে না। আগো সরি সরি সরি, হাত থেকে স্লিপ করে গেল। খুব লেগেছে তোর তাই না? সব সময় আমি একটা ভুল করে ফেলছি। আমি না বাড়ি চলে যাই, ঠিক আছে? আরে আশ্চর্য, হাত থেকে একটা শিশি ফসকে গেছে বলে তুই? শুধু এই ব্যাপারটা নয় রে, আমার নিজের ভেতর ভেতর এত গিল্ট ফিলিং হচ্ছে না, আই কান্ট এক্সপ্লেন। এতগুলো কথা আমার মাথার মধ্যে ঘুরছিল। থালাটা ভারী, তুই একা পারবি না, আমি সাপোর্ট দেব, কিন্তু আবার থালাটা ধরে রাখাও ঠিক হবে না। আই ওয়াজ সো কনফিউজড মেঘ। দিদি ভাই তুই কেন এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস? ডক্টর সাহেব হাজির। আসতে পারি? হ্যাঁ কাকামণি এসো। কাকামণি তোমার, সরি, আপনার আবার পারমিশন নিয়ে ঘরে ঢুকতে হবে নাকি? আরে বাবা এই তুমিটাই ঠিক ছিল। হ্যাঁ এই মেঘ, তোমাকে কিন্তু এবার আমি ব্যথা দেবো, মানে একটা ছোট্ট ইনজেকশন দেবো। খুব বাজেভাবে কেটে গেছে তো, একটা ছোট্ট প্রিকশন, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে? দেখি রে বাবা, একটা ছোট মেয়েকে ইনজেকশন দেবো আর সেখানে বলছে ঠিক আছে। আর কি বলবো? কি আবার ভয় পাবে? ইনজেকশন নেবো না বলে লাফাবে। ওই দেখো আবার হাসে। আচ্ছা মেঘ, তোমার ইনজেকশন নিতে ভয় করে না? না করে না। মেঘ কি এখন ব্যাখ্যান করতে বসবে যে ও আমাকে রক্ত দেয় রেগুলারলি? সে সব কথা কি ও টেনে আনবে? দিদি আমি কিন্তু এরকম বাধ্য মেয়েদের ইনজেকশন দেওয়া একদম পছন্দ করি না। আমার একজন পেশেন্ট ছিল জানো, সে ইনজেকশন নিতে আসলে বিস্তর ছোটাছুটি হতো। আমার টেবিলের চারপাশে সে দৌড়তো আর আমি তার পেছন পেছন। ওই যে তাকে আলটিমেটলি কাবু করে ছুঁচটা যে আমি ফোটাতাম, বেশ একটা যুদ্ধ জয়ের ব্যাপার ছিল। তারপর অসুখটা সেরেছিল তো শেষ অবধি? এ কি, তুমি কি আমার ডাক্তারি বিদ্যের উপর সন্দেহ প্রকাশ করছো নাকি? না না, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। না 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 না, এই জিজ্ঞাসাটার মধ্যে কিন্তু সন্দেহ সন্দেহ গন্ধ আছে। মেঘ, আচ্ছা তুমি সবসময় এরকম হাসো না কেন? তুমি কি জানো হাসলে তোমাকে কত সুন্দর লাগে? আমি কিন্তু জানি মেঘ, তোমার পায়ে কতখানি ব্যথা লেগেছে। নিজের কষ্ট চেপে রেখে তুমি যদি এরকম ভাবে হাসতে পারো, তাহলে তুমি যখন মনের আনন্দে থাকবে, তখন যখন হা হা করে হাসবে, তখন তোমাকে দেখতে কেমন লাগে সেটা দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কিপ স্মাইলিং মেঘ। চলি, দুই বোনের এখন গুফতগু চলছে, আমি কিন্তু এখন বেশি টাইম নিচ্ছি না। না না, আপনি বসতেই পারেন। আমার আর দিদি ভাই এমন কিছু কথা হচ্ছিল না। আরে তুমি তো রইলেই বাড়িতে আমাদের কাছে, অনেক গল্প হবে। তোমার দিদি তো চলে যাবে, এই সময়টা ওর সঙ্গেই থাকো। কে থাকবে আর কে যাবে সে তো সময় বলবে। চলি, হ্যাঁ, আর সাবধানে থেকো, আর খেয়াল রেখো ব্লিডিং হচ্ছে কিনা, কেমন? অদ্ভুত চাপা মেয়েটা, বোনকে ব্লাড দিয়ে অভ্যস্ত, আর তাই ইনজেকশনে আর ভয় নেই। অথচ একবারও নিজে থেকে বোনকে রক্ত দেবার কথাটা বলল না। ময়ূরী ওখানে গেছে মেঘের সঙ্গে সঙ্গে থাকবে বলে। মেঘ একটা নতুন বাড়িতে গেছে, যাতে সেই নতুন জায়গায় মেঘ একলা হয়ে না যায়, সেই জন্য ময়ূরী গেছে ওর সঙ্গে। এটা তার মহত্ব। বড় মন আছে বলে নিজের বোনের জন্য এমনটা ভাবতে পেরেছে। সে সঙ্গে গিয়েছিল ঠিক আছে, কিন্তু এইভাবে থেকে যাওয়াটা তুমি তাকে বললে না কেন চলে আয়? সে তো আমাকে ফোন করেনি, ফোন তো করেছে তোমাকে। কি মুশকিল, তার মানে তো এই নয় যে তুমি তাকে ফোন করে কান ধরে নিয়ে আসতে পারো না।
আচ্ছা, মেয়েটা যদি নিজের বোনের সঙ্গে খানিক থেকে নিজের মনে শান্তি খুঁজে পায়, তাতে তুমি এত ঝামেলা করছো কেন? মেয়েটা তো সব কিছুতেই তোমার আপত্তি। ও আনন্দ করলে তোমার আপত্তি, ও নাচ গান হই হই করতে ভালোবাসে, সেটা যদি করে তখন ওর অসুখে দোহাই দিয়ে তোমার আপত্তি, ও বিয়ে করলে তোমার আপত্তি। মধুমিতা প্লিজ, আমি ওর বিয়েতে আপত্তি করিনি। করেছো, সকলের সামনে আমি এই কথাটা বলতে চাই না। মেজদি, আর চোখের জল ফেলো না, এতে তো মেঘটার অকল্যাণ হবে। কি যে অদ্ভুত অবস্থার মধ্যে রয়েছে সবাই। আমার কি মনে হয় জানো তো, ময়ূরী নিজের কষ্টটা ভুলে থাকার জন্যই ওই বাড়িতে চলে গেছে। সেটাই তো ভুল করেছে। ও বাড়িতে গেলে ও কষ্টটা ভুলবে কি করে? চোখের সামনে যদি নীলকে বারবার দেখে, ও কি করে ভালো থাকবে? সেখানে মেঘ আর নীলকে নিয়ে হাজারটা রিচুয়ালস হচ্ছে, সেটা কি ও দেখতে ভালো লাগছে? বাবা, তুমি আজকাল ময়ূরীর ভালো লাগা নিয়ে ভাবছো? ও কি কথা মধুমিতা, ও ভাববে না? ও তো তার বাপ, এভাবে বলো না। কেন বলছি সেটা তোমার বঞ্জি জামাই সব জানে মাসি। না, আমি জানি না তুমি কেন হাসলে। আমি এইটুকু জানি যে সেখানে ময়ূরী গিয়ে হাসি খুশি থাকতে পারে না, সেটা সম্ভব নয়। আর ময়ূরী মেঘের সামনেই সবসময় গুমরে থাকবে, যার জন্য মেঘ নিজেকে অপরাধী মনে করবে সবসময়। দিদির মন খারাপের জন্য সে নিজেকে দায়ী করবে। হ্যাঁ, সেই তো দায়ী, সেই তো দায়ী, এটা তো কোনো সন্দেহ নেই। গটগটিয়ে তিনি দিদির বিয়ের পিঁড়িতে উঠে পড়লেন হ্যাংলার মতো। মধুমিতা, মেঘ হ্যাংলা নয়। ও পারলে সে রাতে ওইখান থেকেই নিরুদ্দেশ হয়ে যেত। শুধু সে আমার কথার অবাধ্য হতে পারে না, সারা জীবনেও পারেনি, সেই রাতেও পারেনি। সেই জন্যই বিয়ের পিঁড়িতে বসেছিল। আর এটা জেনে রাখো, এখন যেটা হচ্ছে সেটা না ময়ূরীর জন্য ভালো হচ্ছে, না মেঘের জন্য। মেজ জামাইবাবু, আপনি কথাগুলো বলছেন হয়তো ঠিক, কিন্তু ময়ূরীর মনের অবস্থা এখন যা, আমরা মেয়ে হয়ে সেটা বুঝতে পারি। একটা সংসার যেখানে তার যাবার সব ঠিক, সেখানে চলে গেল তার বোন। এটা কিন্তু মেনে নেওয়া খুব কষ্টের। কিন্তু মানতে তো হবেই, আর সেটা ওই সংসারটাতে বসে মানাটা খুব অসম্ভব ব্যাপার। তাই আমি বলছিলাম যে ওকে ওখানে থেকে যাওয়ার অনুমতিটা দেওয়াটা ঠিক হয়। ওখানে থেকে যাওয়াটা ময়ূরী নিজে ঠিক করেছে অনিন্দ। সে তোমার কাছে, আমার কাছে, কারোর কাছে তো অনুমতি চাইনি। সে যেটা করতে চেয়েছে তাতে আমি বাধা দিইনি। তার উপর তোমার মতো নিষ্ঠুর হতে আমি পারিনি। সবটুকু তো তার কাছ থেকে কেড়ে নিয়েছি, সবটুকু। শুধু একটু মনে শান্তি পেতে চেয়েছে, সেটুকুও কেড়ে নেব? তুই বললি না তো তোর ইনজেকশন নিতে কেন ভয় করে না, আমাকে রক্ত দিয়ে দিও। দিদিভাই, এটা বলার কি আছে? নীল কিন্তু বলেছে, মাকে অ্যাকিউজও করেছে। কিন্তু সেটার সঙ্গে আমার কি সম্পর্ক? মেঘ, আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি না? দিদিভাই, তুই কি সব বলছিস? আমি জানি তুই তাই ভাবিস। তুই ভাবিস আমি ইচ্ছে করে নিচে কাণ্ডটা করেছি। বিশ্বাস কর মেঘ, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। একটা ভুল বোঝাবুঝি, আর সেটার জন্য এত কিছু হয়ে গেল। দিদিভাই, আমি সবটা জানি, বুঝি কি করে কি হয়েছে, কিন্তু এটা জানি না কি করে আমি এটা থামাবো। তুই যদি বুঝিস আমি তোর কাণ্ডগুলো বুঝতে পেরেছি, তাহলে তুই কি করবি আমি সেটাও জানি না। আমাকে এই মিথ্যেটা বলেই যেতে হবে। দিদিভাই, আমি কেন ভাববো বলতো যে তুই ইচ্ছে করে এসব করেছিস? আর ইচ্ছে করে এসব কারা করে জানিস তো? যারা শত্রু। আর তুই তো আমার দিদি, তুই ইচ্ছে করে কি করে করবি বলতো আমার সাথে এসব? আমার কোনো ক্ষতি তুই যে কোনোদিন চাইবি না, তা তো আমি জানি। কথাগুলো কি মেয়ের মন থেকে বলছে? একবারও বুঝতে পারিনি আমি কলকাঠি নেড়েছি, নাকি আবার ভালো মানুষই দেখাচ্ছে? কিন্তু মেঘ, তুই মুখে যা বলছিস মনেও তাই ভাবছিস তো? আমার তো মুখে এক, মনে আরেক নয়। এটা কিন্তু তুই মিথ্যে কথা বলিস। তুই মনে মনে প্রথম দিন থেকে নীলকে ভালোবেসেছিস, মুখে কোনোদিন বলিসনি। না দিদিভাই, এটা তোর ভুল। আর অস্বীকার করিস না।
বাবি বলুক আর যাই হোক, মনে মনে ইচ্ছা না থাকলে তুই এই বিয়েটা কোনোদিনই করতিস না। আমার সব অপমান অসম্মানের জন্য দায়ী একজন, আর সেটা আপনি। স্যার, কালকে আপনি এই ঘরে আসা নিয়ে আমাকে কি কি কথা শুনতে হলো, কতভাবে অপমানিত হতে হলো, আপনি কি সেসব কিছুই দেখেননি? আপনি নিজেই বলুন না, সেগুলোর জন্য আমার কি অপরাধ ছিল? তাহলে কেন আপনি আবার আমার অপমানের রাস্তা তৈরি করছেন? বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। ভাইপো, গান শুনলে তোমার রিয়াকশনটা মানুষ খেকোর মতন হয়ে যাচ্ছে কেন আজকাল? আমি তো আগে জানতাম তুমি গান বাজনা ভালোই বাসো। ভালোবাসি, তাহলে সব সময় নয়। বুঝতে পেরেছি, তাহলে আজকাল বিশেষ কারোর গান তোমার ভালো লাগছে, আমাদেরটা নয়। রাইট রাইট। তুমি সারাদিনে কত পার্সেন্ট কাজের কথা বলো আর কত পার্সেন্ট বাজে কথা বলো, তোমার খেয়াল থাকে? পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে বাজের পাশে কিছু দাঁড়াতেই পারবে না। তুমি না একজন ডাক্তার, তোমার কাছে লোকে আসে ট্রিটমেন্ট করাতে, আর তুমি সারাক্ষণ ধরে ইয়ার্কি ফাজলামো মেনে যাও। সত্য রাজ্যের আজে বাজে কথা। আমার ধারণা হলো আমার এই বাজে বকার চোটে খুব তাড়াতাড়ি রোগ পালায়, এবং শুনে রাখো এটাই হলো আমার সাকসেসের গোপন কথা। রিয়েলি তুমি কখনো সিরিয়াস হবে না? ভেবেছিলাম, সিরিয়াসলি ভেবেছিলাম যে সিরিয়াস হয়ে যাব। যখনই ভাবছি যে এবার তো শ্বশুর হয়ে গেলাম, এবার সিরিয়াস হয়ে যাওয়া উচিত, ঠিক তখনই আমার মনে হলো এখন শ্বশুর হয়েছি বলে সিরিয়াস হয়ে গিয়ে স্বভাব খারাপ করে লাভ কি? আরে বাবা, কদিন পরে তো দাদু হয়ে যাবো, তখন তো ছেলে মানুষই করতেই হবে। তোমার সাথে কথা বলা মানে না সারাক্ষণ ধরে বাজে বকে যাবে। আমি চললাম, তুমি থাকো তোমার বাজে বকা নিয়ে। আরে 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 ভাই, তো যাচ্ছিস কোথায়? তোমার বাজে বকা থেকে বাঁচতে। আচ্ছা আচ্ছা, আয় আয়, বস বস বস। মেঘ, আমি তো তোর দিদি, তোকে জন্ম থেকে জানি, তোর প্রত্যেকটা অভিব্যক্তি, এক্সপ্রেশন সব জানি। আমি ঠিকই ধরেছিলাম তোর উইকনেসটা, কিন্তু ডিসিশন নিতে পারিনি। তুই বল, বিয়ের আগে আমি বলেছিলাম তো বিয়েটা আমি করব না, বিয়েটা তোর সঙ্গে দিতে। দিদি ভাই, তুই সবসময় আমাকে ভুল বুঝিস। আচ্ছা ঠিক আছে, ভুল বোঝাবুঝির কথা পরে হবে, তোর সঙ্গে ইম্পর্টেন্ট অন্য কথা আছে। তোকে একটু নিচে যেতে হবে বোন। নিচে এখন? তোর খুব কষ্ট হবে না নিচে যেতে? কিন্তু গিয়ে কি করব? দেখ, আমার মনে হয় নিয়ম রক্ষার মতো রান্না তোকে করতেই হবে, একটু হলেও করতে হবে। এদের যা বুঝলাম, ওই আমি যদি করে দিই আর তুই হাত ছুঁয়ে দিস, তাতে আবার কথা হবে। তার থেকে তুই কর, আমি ওখানে দাঁড়িয়ে থেকে তোকে গাইড করে দেব। দেখলি তো, সকালে ঠিক তোকে আমি এটাই বলেছিলাম। আরে আমি কি বুঝতে পেরেছিলাম এসব হবে? তাই জন্যই তো আমি তোকে ওপরে বসতে বললাম। কিন্তু এখন বুঝছি এদের না পুরো ব্যাপারটাই গোলমেলে। সবাই তোর উপর ক্ষেপে আছে, নিজেরাই তোকে দূরে রাখছে, আবার তুই দূরে থাকতে চাইলে তোর দোষ খুঁজছে। যাই করছিস তোকে অপছন্দ করছে, মানছেই তো না তোকে। সেটাই তো হওয়ার ছিল, সবাই তো তোকে মেনে নিয়েছিল স্যারের বউ হিসেবে। আমি তো উড়ে এসে জুড়ে বসা। একদম বাজে কথা বকিস না তো। দ্য ট্রুথ ইজ, তুই এই বাড়ির বউ, বোন আমার। এবার দেখ না তুই একটু উঠতে পারিস কিনা। অবশ্য তুই যেতে চাইলেই যাস কিন্তু, হ্যাঁ, নীল তো তোকে বারণ করেছে। এখন তুই যদি ওর কথা ডিজোবে করতে না চাস তো যাস না, থাক। এই, তুই পারবি তো? পারবো। আমি জানি তোর ব্যথা লাগছে, আর সেটা যে লাগছে এটাতেই আমার আনন্দ হচ্ছে। এই সাবধানে, দেখ না পারলে ছেড়ে দে, যাওয়ার হবে। দিদি ভাই, তুই আমাকে কোনোদিনও মাফ করতে পারবি তো? তার মানে?
তুই জানিস আমি কি বলছি। দেখ, এসব বলিস না। ইনিশিয়ালি আমি একটু শকড হয়েছিলাম, কিন্তু এখন আমার মনে দুঃখ, কষ্ট, রাগ, খারাপ লাগা কিচ্ছু নেই। তোকে এই বাড়িতে থিতু করে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে তবে আমার ছুটি। কিন্তু তুই এভাবে কি করে নিচে নামবি আমি না বুঝতে পারছি না। এখন তো আমার নীলের ওপর রাগ হচ্ছে, কেন যে তোকে কোলে করে ওপরে নিয়ে চলে এলো আমি তো জানি না। এই মেঘ, ও তোকে যখন কোলে করে নিয়ে এলো তখন তুই কিরম ফিল করছিলি? গুজবাম্পস? দিদি, আমি আসলে এম্বারেসডই হচ্ছিলাম, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে, আর ব্লাশ করতে হবে না তোকে। চল নিচে যাবি, কিন্তু কিভাবে যাবি আমি তো জানি না। আবার আমার ভয় করছে নীল আবার আমাকে বকাবকি না করে। এই এক্সট্রা কেয়ারিং হাজবেন্ড ব্যাপারটা না খুব বোরিং। আয়, সাবধানে। ভাইপো, এবার কিন্তু তোমার কাকামণি তোমাকে কয়েকটা সিরিয়াস কথা বলবে। দেখো ভাইপো, মেঘ মেয়েটা কিন্তু একটু অন্যরকম। ওর বয়সী আর 5টা মেয়ের থেকে একদম আলাদা, বেশ চাপা স্বভাবে, ইন্ট্রোভার্ট। এই ধরনের মেয়েরা না মুখ বুঝে সবকিছু সহ্য করে নেয়, কোনোদিনও মুখ ফুটে নিজের কথাগুলো বলে না। জানি কাকামণি, আমি ওকে সেই সহ্যটাই করতে দেখেছি। আর ওর কাছে সব থেকে যেটা ট্র্যাজিক সেটা হলো ওকে মুখ বুঝে ওর মায়ের সবকিছু অ্যাট্রোসিটিস সহ্য করতে হয়েছে। আর সহ্য করতে করতে ওর অভ্যেস হয়ে গেছে সেটা, চুপ করে বসে সবকিছু সহ্য করা। ওর এই চুপ থাকা থেকে, ওর সাইলেন্সগুলোর ভেতর থেকে ওর মনের যত না বলা কথাগুলো তোকে কিন্তু বুঝে নিতে হবে। ওর দুঃখ, ওর আনন্দ, ওর কষ্ট, ওর ইচ্ছে অনিচ্ছে, স্বপ্ন, সব। ভাইবো, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। তুমি কিন্তু বেশ একটা গুরুদায়িত্ব হাতে নিয়েছো। জানি। তোকে সব থেকে আগে কি করতে হবে বলতো? তুমি বলো, তুমি তো সিনিয়র। ওর বিশ্বাসটা তোকে অর্জন করতে হবে। দেখ নীল, এই কথাটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে যেভাবে তুই ওকে বিয়েটা করেছিস তাতে মেঘ কিন্তু অনেকের চোখেই খারাপ হয়ে গেছে। এই অবস্থাটা মনে হয় ওর কাছে খুব নতুন, মানে এই লোকের চোখে খারাপ হয়ে যাওয়াটা। আর এটার জন্যই ও হয়তো তোকে মনে মনে ঠিক মেনে নিতে পারছে না। তোকে ওর বিশ্বাস জিতে নিয়ে ওর কনফিডেন্স বাড়াতে হবে, বুঝলি? আর মেঘের বিশ্বাস জেতার হাতিয়ার কি জানিস? ভালোবাসা। একেবারে একটা মানুষকে আপাদ মস্তক ভাসিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া ভালোবাসা। নীল, তুই তোর ভালোবাসা দিয়ে ওকে একেবারে ভাসিয়ে দে। আমাকে এভাবে সকলের সামনে থেকে নিয়ে আসাটা আমার কাছে কতটা এম্বারেসিং একবারও ভেবে দেখেছেন? পায়ের এই আঘাতের যন্ত্রণার থেকে সকলের অপমানের যন্ত্রণা যে আমার কাছে অনেক বেশি কষ্টের স্যার। নীল, কি ভাবছিস এত? না কিছু না, তুমি বলো না, তুমি কি বলছিলে, তুমি বলো। জানিস নীল, মেয়েটাকে দেখে মনে হয় ও ভালোবাসার কাঙাল। নীল, তুই ওকে বুঝতে দে যে তুই ওকে কতখানি ভালোবাসিস, সেটাই ওকে একটু একটু করে স্বাভাবিক করে তুলবে। এখনো কিন্তু ও নিজেকে গুটিয়ে রেখেছে একেবারে একটা খোলসের মধ্যে। ওর খোলসটা ভাঙার দায়িত্ব কিন্তু তোর। কে বেটা, ভাবি তো তুমি ওকে প্রায় হরণ করে নিয়ে এসেছো, এবার ওকে প্রতিষ্ঠা করার দায়ও কিন্তু তোমার। ইউ হ্যাভ টু ডু ইট। ইয়েস ইয়েস, আই উইল। দাদা ভাই, দাদা ভাই, কি রে, কি হয়েছে? দাদা ভাই নিচে চল। কি হলো, এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? মেঘ মানে বৌদি। আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে মেঘের? আরে হয়নি এখনো, হবে। আরে সে তো নিচে নেমে রান্নাঘরে ঢুকে গেছে। আরে হ্যাঁ, আজ নাকি বাড়িতে কি সব নতুন বইয়ে রান্না বান্না করার ব্যাপার আছে। দেখেছো পায়ের ওরকম অবস্থা, আমি ওকে বারণ করে দিলাম যাতে খাট থেকে না নামে। কোনো কথা শুনলে হয়। ড্যাম ইট।
ঠিক আছে নাকি আরো দেব? আরেকটু দে। আরে বাবা আরেকটু দে। তুই তো দেখছি প্রথম দিন থেকেই শ্বশুরবাড়ির সব জিনিসপত্র টিপে টিপে খরচা করছিস। পোলাওতে একটু ভালোভাবে ঘিও দিবি না নাকি? দিদিভাই, ঘি যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আর একটু দে। আর বাকি যা সব চিনি মশলা নুন সব দিতে হবে জানিস তো? হুম। মেঘ, আমরা কিন্তু তোমাকে বলিনি এভাবে দাঁড়িয়ে রান্না করতে। তোমার পায়ে লেগেছে, নীল তোমাকে বিশ্রাম নিতে বলেছে তো, যাও রেস্ট নাও। না না, আমি ঠিক আছি, আমার তেমন কিছু লাগেনি। না তেমন কিছু লেগেছে কি লাগেনি সেটা তো আমি জানি না, কিন্তু ডাক্তার হিসেবে আমার মনে হয় তোমার রেস্ট নেওয়াই উচিত। অনেকটা রক্ত বেরিয়ে গেছে তো। আমি ঠিক আছি মা। কিন্তু তুমি নিচে এসে এই সমস্ত করছো দেখলে নীল আবার অশান্তি করবে। হ্যাঁ, সে তো আবার ভাববে যে আমরা তোমাকে দিয়ে জোর করে সব করাচ্ছি। না না, আমি বলে দেবো যে আমার উপর আপনারা কেউ জোর করেননি। মা, মা দাদাভাই ওপর থেকে আসছে, খুব রেগে গেছে দাদাভাই। কি ব্যাপার? এখানে কি হচ্ছে? মেঘ, আমি কিছু প্রশ্ন করছি তোমার।